আজকে আর কোনো বাড়তি ঝামেলা বা দামি মশলার ব্যবহার নয়। আমরা রান্না করব সম্পূর্ণ আমাদের হেসেলের হাতের কাছে থাকা সাধারণ মশলাগুলো ব্যবহার করে। হ্যাঁ, আজ তৈরি হবে সেই সহজ ও সাধারণ পদ্ধতিতে গরুর মাংস আর আলুর ঝোল। আমি আমার মতো করে যতটা সহজে রান্না করি ঠিক ততটাই সহজভাবে আপনাদের সামনে তুলে ধরবো। ঘরে থাকা সামান্য মশলা দিয়ে যখন এমন দারুণ স্বাদে রান্না হয় তখন আর বেশি কিছু করার দরকার কি। আমি সবসময় এই পদ্ধতিতেই রান্না করি আর আমার পরিবার ও বন্ধুদের ভীষণ পছন্দের হয়। তাই আজ আপনাদের সাথে আমার রেসিপিটি নিয়ে এলাম। আসসালামু আলাইকুম, আমি প্রিয়া কবির। আজকে চলে আসলাম গরুর মাংস দিয়ে আলু কারির রেসিপিটি নিয়ে। এখানে সমস্ত মশলাই নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঘরে থাকা মশলাই কিন্তু নিয়েছি। আমি কোনো আজে বাজে বাজারের কেনা মশলা আমার কোনো রান্নাতেই আমি ব্যবহার করি না। আমি যতটুকু ব্যবহার করি ঠিক ততটুকুই আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো যাই হোক, আমি এখানে যা যা নিয়েছি, তো গরুর মাংস দিয়ে আলু কারি রেসিপিটি রান্না করতে আমার যা যা লাগবে এক পলকে দেখে নিন। আমি এখানে 1.5 কেজির মতো গরুর গোশত নিয়েছি আর এখানে হচ্ছে ছোট ছোট আলু নিয়েছি 7-8টার মতো, প্রায় হচ্ছে 250 গ্রামের মতো আমি এখানে আলু নিয়েছিলাম। আর আমার বাসায় যেহেতু আলু দিয়ে গরুর মাংসের যে পাতলা ঝোলটা এটা সবাই বেশ পছন্দ করে, এজন্য আমি এখানে আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আচ্ছা, এবার আসি আমরা মশলার মধ্যে। এখানে আমি 2 চা চামচের মতো আদা নিয়েছি, 1.5 চা চামচের মতো রসুন বাটা নিয়েছি, 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো নিয়েছি, 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া নিয়েছি, জিরা গুঁড়ো নিয়েছি 1.5 চা চামচের মতো, মরিচ নিয়েছি আমি 2 চা চামচের মতো। এখানে পেঁয়াজ নিয়েছি আমি 4-5টা পেঁয়াজকে কুচি করে নিয়েছি 1 কাপের মতো। আর নিয়েছি কিছুটা গোটা মশলা, তেজপাতা, এলাচ, তারপরে দারচিনি, এরপরে 4-5টার মতো গোটা কাঁচামরিচ নিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গিয়েছে, আমি এখানে গোটা যেই মশলাগুলো নিয়েছিলাম, তেজপাতা, দারচিনি, এলাচি নিয়েছিলাম, সেগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিব। ভাজা হয়ে আসবে ঠিক এই মুহূর্তে আমি এখানে কেটে রাখা সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। যখন মশলা ভাজার কালারটা একটু হয়ে আসবে, এখন আমি পেঁয়াজটাকে কিছুটা সময়ের মতো একটু ভেজে নিব। পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 চা চামচের মতো লবণ দিয়েছি, যেহেতু আমার এখানে 1.5 কেজি গরুর মাংস, তারপরে আমি বেশ পরিমাণে আলুও দিব, সেই জন্য আমি লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরপরে যদি কম বেশি লাগে তাহলে আপনারা দিয়ে নেবেন। এবারে আমি এক এক করে সব গুঁড়া মশলা, বাটা মশলাগুলো এখানে অ্যাড করে দিলাম। হলুদ, মরিচ, আদা বাটা, গোটা কাঁচা মরিচ, তারপরে রসুন বাটা, সবগুলো দিয়ে এখন আমি সেই ভাজা পেঁয়াজটার সাথে আরো একটু সময় ভেজে নিচ্ছি, যাতে করে কাঁচা ভাবটা চলে যায়। কাঁচা মশলার কিন্তু একটা গন্ধ থাকে, সেটা দূর হয়ে যায় এভাবে যদি আপনারা তেলের মধ্যে পেঁয়াজের সাথে একবারে ভেজে নিতে পারেন। এবারে আমি এখানে মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। এই তো আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে এবার বেশ কিছুক্ষণ সময় 5-10 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। আর যখন মশলার গায়ে থেকে এভাবে তেল উঠে যাবে, এরপরে আমি এখানে মাংসগুলোকে দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এখানে আমি এই পর্যায়ে কোনো প্রকার পানি ব্যবহার করব না। মাংসটা যখন আমি কষাবো প্রায় 30-40 মিনিটের মতো যখন আমি মাংসটা কষাবো, এর ভেতর থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে পানি চলে আসবে। আর এই পানিতেই কিন্তু মাংসটা খানিকটা পরিমাণ মাংসটা কষানো হয়ে যাবে। বেশ ভালোভাবে মাংসটাকে মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটা যখন আমি কষাবো ঠিক সেই মুহূর্তে কিন্তু মাংসের গায়ে থেকে অনেকটা পরিমাণে পানি বের হবে। আর সেই পানিটাই কিন্তু যতক্ষণ না পর্যন্ত না টানবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিব। আর আমি কিছুক্ষণ পর পর এসে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি ঢাকনা দিয়ে মাংসটাকে প্রায় সিদ্ধ করতে দেব। আর যতক্ষণ পর্যন্ত মাংসের এই পানিটা না শুকিয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত
মাংস কষাতে থাকবেন। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, এখানে পরপর দুবার কিন্তু আপনার পানি দিতে হবে এবং খুবই অল্প পরিমাণে দিতে হবে। বেশি দিলে কিন্তু মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায়। আমি মাঝে মাঝে এসে দু একবার উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। মাংসটাকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু তেল উঠে এসেছে। তো আমি এই পর্যায়ে আগে থেকে চুলায় গরম পানি করে রেখেছিলাম। সেই গরম পানি এখানে কিন্তু আমি এখন ঢেলে দিব, যাতে করে মাংসটা হাফ কুকের মতো হয়ে যায়। এই পর্যায়ে আপনার এখানে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। 2 কাপের মতো আপনি পানি দিবেন। মাংস তরকারিতে যত বেশি পানি দিবেন মাংস কিন্তু ফ্যাকাশে হয়ে যায়। 2 কাপ অনুযায়ী একটি পাতিলের মধ্যে পানি সেদ্ধ করেছি, সেই পানিটাই এখন আমি গরুর মাংসের মধ্যে দিয়ে দিব। এই গরুর মাংসটা যখন প্রায় 80% মতো সিদ্ধ হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি আলুটাকে দিয়ে দিব। আলু দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে আলুগুলাকেও আরো কিছুটা সময় আমি এটাকে কষিয়ে নেব। এবার আলু আর মাংস থেকেও কিন্তু তেলটা উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শুধুমাত্র তরকারির ঝোলটা দেওয়ার জন্য এখানে পানি দিয়েছি। আবারও সেই 2 কাপের মতো আমি পানি দিয়েছি। আমি মাংস তরকারিতে খুব বেশি একটা পানি ইউজ করি না, যতটুকু সম্ভব আমি চেষ্টা করি মাংসটাকে কষানোর মাধ্যমে সেদ্ধ করার জন্য। বেশি পানি দিলে তরকারি আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না। আমি একটু লবণ চেক করে নিয়েছি, তো আমার মনে হয়েছে যে এখানে আরো একটু লবণ লাগবে, যেহেতু আমরা একটু লবণ বেশি খাই। তো আমি এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি মাংসের ঝোলটা যখন একটু ঘন হয়ে এসেছে, আমি এই পর্যায়ে জিরা গুঁড়ো দিয়ে তারপরে আরো কিছুটা সময় বলকলে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার আলু দিয়ে গরুর মাংসের এই ঝোলটা কেমন হয়েছে। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে রান্না করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমি সম্পূর্ণ ঘরে থাকা মশলা দিয়ে রান্নাগুলো করি। আশা করি আমার রান্নাগুলো আপনাদের পছন্দ হবে। আমার এই ঘরোয়া রান্নার গরুর মাংস আলু দিয়ে এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন আর ছোট্ট করে একটা কমেন্টস করে দিবেন, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।